সেকেন্ডের মধ্যে অনেক কিছু ঘটে যেতে পারে এই বিশ্বে। ভূমিকম্পে এক নিমিষেই মিলিয়ে যেতে পারে সুউচ্চ অট্টালিকা, আবার এক নিঃশ্বাসে হাসিল করা যায় স্বর্ণপদকও। ঠিক তেমনভাবেই দেশের দ্রুততম মানব 5 বার হয়েছেন মোহাম্মদ ইসমাইল। আবার অন্যদিকে এক যুগেরও বেশি সময় ধরে দ্রুততম মানবীর মুকুট ধরে রেখেছেন শিরিন আক্তার। সেই গল্পটাই শুনবো আজকে। কেমন আছেন রচনাপা? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? খুব দ্রুত শেষ করে ফেললাম, তাই না? কিন্তু বাস্তব জীবনে অ্যাথলেট হয়ে ওঠার পেছনে খুব কঠিন ছিল এবং খুব সাধারণভাবে কিংবা খুব স্মুথলি এই পর্যন্ত আসতে পারিনি। আপনি তো সাতক্ষীরা থেকে প্রত্যন্ত একটা অঞ্চল থেকে উঠে এসেছেন, নিশ্চয়ই অনেক বাধা পেরিয়ে এখানে আসতে হয়েছে। একটা মেয়ের জন্যে একদমই গ্রাম থেকে উঠে এসে আপনাদের এই সামনে মানে এই ন্যাশনাল স্টেডিয়ামে পারফর্ম করা এটা খুব সহজ না আসলে। তো সেই ক্ষেত্রে আমিও ব্যতিক্রম ছিলাম না। আমার পরিবার, আমার গ্রাম, শহর সব মিলিয়েই আমাকে বেশ কষ্ট করতে হয়েছে। আমার পরিবার প্রথমে একদমই রাজি ছিলেন না যে আমি খেলাধুলায় আসবো, খেলবো। একদম ছোটোবেলা থেকেই আমি খেলাধুলা স্টার্ট করি। ক্লাস 1-2 থেকেই আমি বার্ষিক যে ক্রীড়া প্রতিযোগিতাগুলো হতো সেখানে পারফরমেন্স করতাম এবং সেখানে প্রথম থেকেই আমি প্রথম হতাম। 60 মিটার কিংবা 30 মিটার এরকম টাইপ ছিল। তো সেক্ষেত্রে আমি সবসময় প্রথম হতাম আর আমার মনে হতো যে এখানেই আমার সবার মাঝখান থেকে আমার নাম উচ্চারিত হয়, আমাকে ডাকা হয়, পুরস্কৃত করা হয়, আমার জন্য হাততালি বাজে। তো সব মিলিয়ে এটা আমি খুবই এনজয় করতাম। তো সেখান থেকেই আসলে শুরু। বিকেএসপিতে ভর্তি হই। ওখানে আমার একজন কোচ ছিলেন আকবর স্যার, তিনি মারা গিয়েছেন, কিন্তু উনি আমাকে বেশ সহযোগিতা করেছেন, আমার বাবা মাকে, আমার পরিবারকে। বাবা তো খুব কষ্ট করে আমাকে ওখানে ভর্তি করিয়েছেন। আমার বাবা একজন কৃষক, মা হাউজওয়াইফ। তো সেই ক্ষেত্রে আমরা 4 বোন, সব মিলিয়ে আমার পরিবার চালানো খুব কঠিন হয়ে যাচ্ছিল। তো সেই ক্ষেত্রে বিকেএসপিতে ভর্তি হওয়া, সেখানে আমার বেতন দেওয়া খুব কঠিন হচ্ছিল বাবার জন্য এবং আমি ভাবছিলাম যে আমি এটা কীভাবে ফুল ফ্রি করব। আমার আসলে টার্গেট ছিল না যে আমি দেশ সেরা হব, আমার টার্গেট ছিল কিভাবে আমি বাবার 1 মাসের বেতন মৌকুব করাতে পারবো। পড়াশোনা কিংবা খেলাধুলা যে কোনো একটাতে যদি ফার্স্ট হওয়া যায়, A+ পাওয়া যায়, তাহলে আপনার ফুল ফ্রি করবে 1 বছরের জন্য। সেই ক্ষেত্রে প্রতি বছর ফুল ফ্রি করতে করতে দ্রুততম বালিকা, দ্রুততম কিশোরী, দেন দ্রুততম মানবী হওয়ার গৌরব অর্জন করতে পেরেছি। ক্রীড়াঙ্গনে অনেক ইভেন্ট আছে, তাহলে দৌড়টাই কেন? বিকেএসপি থেকে ভর্তি হওয়ার পর থেকে আসলে আমি এটা বুঝতে পারি। তার আগে আমার আসলে বিকেএসপি সম্পর্কেই কোনো আইডিয়া ছিল না, অ্যাথলেটিক্স সম্পর্কে আইডিয়া ছিল না, স্প্রিন্ট সম্পর্কে আইডিয়া ছিল না। শুধু জানতাম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয় এবং সেখানেই পার্টিসিপেট করতাম, সেখানে ফার্স্ট হতাম, ওটাই আমার ছিল শেষ। দেশের মাটিতে টানা 16 বার খেতাব জিতেছেন। অ্যাথলেটের মানে ক্ষেত্রে এই বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেখানে আসলে জেতাটা অনেক কষ্টকর। সেটা কি এখনো স্বপ্নের মতো মনে হয় কিনা? আসলে দেখবেন যে আমি প্রথমবার যেবার ফার্স্ট হয়েছিলাম 2014 সালে আমি প্রথম দ্রুততম মানবী হওয়ার গৌরব অর্জন করেছিলাম। তো সেখানে যে আমার অনুভূতিটা কাজ করেছিল, যে ভালো লাগাটা কাজ করেছিল, সেই একই রকম অনুভূতি, একই রকম ভালো লাগা, খারাপ লাগা সব মিলিয়ে আমার প্রতিবার একই রকম ফিলিংস হয়। প্রথমবার যেবার আমার প্রথম হয়েছিলাম সেবার আমার নামের সাথে খেতাবটা যুক্ত হয়েছিল দ্রুততম মানবী শিরিন আক্তার। তো এর সাইডে এখন এক একটা করে তকমা লাগতে থাকে, 15, 14, 16 এভাবে লাগতে থাকে। তো সব কিছু মিলিয়ে আমার মনে হয় প্রতিবারই আমি এনজয় করি এবং প্রতিবারই আমার আলাদা আলাদা রকম অনুভূতি কাজ করে এবং অনেক অনেক বেশি আমি উৎসাহিত হই এবং ভালো লাগা কাজ করে। থাকেন, আরেকটা দৌড় দিয়ে আসি। দেশের দ্রুততম মানব বা সেরা অ্যাথলেট করতে যাদের সর্বোচ্চ চেষ্টা আর নিরলস পরিশ্রম করে থাকেন, কথা বলবো আজ তার সাথে। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। এই যে বাংলাদেশের অ্যাথলেট বা দ্রুততম মানব হওয়ার গল্প, মোহাম্মদ ইসমাইলও তো আপনার হাত ধরেই উঠে এসেছে। সেই ক্ষেত্রে তাদের উঠে আসার গল্পটা যদি একটু আপনার মুখ থেকে শুনি। ইসমাইল অ্যাকচুয়াল প্রথমে যে জুনিয়র অ্যাথলেটিক খেলতে আসে, ওখান থেকে আমি তার খেলার চার্জ ছিলাম। দেখে ওই ছেলেটার বডি দেখে আমার পছন্দ হয়েছিল যে এই ছেলেটাকে যদি আমরা ভালোভাবে ট্রেনিং করাই তাহলে ইনশাল্লাহ আমরা অনেক ভালো পর্যায়ে যেতে পারবে। ও এখানে ক্যাম্পে আসে, জুনিয়র ক্যাম্পে, এখান থেকে তাকে পিক আপ করে নৌবাহিনীতে তার চাকরির ব্যাপারে আমরা চেষ্টা করি এবং চাকরি হয়ে যায়। নৌবাহিনীতে বেশ কিছুদিন ট্রেনিং করার পরে সে লং জাম্পে স্বর্ণপদক পায়। বেশ কয়েকটা স্বর্ণপদক পাওয়ার পর তখন আমি তাকে যখন লং জাম্প করতে যে স্পিডটা লাগে, ওই স্পিড ওয়ার্ক যখন করাই, তখন সে স্পিড ওয়ার্কে এত ভালো টাইম করছে, তখন আমি তার সাথে পরামর্শ করি যে তোমার লং জাম্পের সাথে সাথে যদি 100 মিটার করানো যায় তাহলে আমার মনে হয় তুমি গোল্ড পাবা। তো কয় স্যার তাহলে আমাকে 100 মিটার করান।
তখন আমি তাকে কিছু স্টার্ট প্র্যাকটিস করাই, কিছু টেকনিক শেখাই। এই টেকনিক শেখানোর পর নৌবাহিনীতে তো এমনিই সে 100 মিটারে যোগদান করতে পারবে না, একটা টাইল নিতে হয়। নৌবাহিনীতে টাইল নেওয়া হলো, টাইল নিলে টাইলে ফার্স্ট হয়ে যায়। তখন ও আরও উৎসাহিত হয় যে আমি লং জাম্পেও ভালো, তাহলে এটাতেও তো ভালো করবো ইনশাল্লাহ। 15 দিন পর ন্যাশনাল হলো, ন্যাশনালে সে ফার্স্ট এড ম্যান হলো। তারপরে সে লং জাম্পেও গোল্ড পায়, 4x100 মিটারেও সে রিলেতে গোল্ড পায়। শুধু গোল্ডই পায় নেই 100 মিটারে, দ্রুততম মানবী নয়, সে নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি করে। স্যার, দেখা যায় যে দেশের অ্যাথলেটরা দেশের মাটিতে অনেক ভালো করে, কিন্তু যখন দেশের বাইরে পারফরমেন্স করতে চায়, বিশেষ করে অলিম্পিকের মতো বড় আসরগুলোতে যখন পারফরমেন্স করা হয়, তখন দেখা যায় অতটা আসলে ভালো করে না, অনেক পিছিয়ে। কেন এই জায়গাটাতে আসলে আমরা দেশের অ্যাথলেটরা আসলে কোন জায়গাটাতে পিছিয়ে আছে বলে আপনার মনে হয়? কারণ আমাদের দেশে ক্যাম্পটা দীর্ঘমেয়াদী ক্যাম্প খুব কম হয়, এর আগে হয়েছে। যদি দীর্ঘমেয়াদী 3 বছর 4 বছর ধরে ক্যাম্প করা হয় তাদেরকে নিয়ে, আর তাদের যে প্রবলেমগুলি আছে এগুলো যদি সলভ করা যায়, আশা করি এরাও ইনশাল্লাহ সাব গেমসে, কমনওয়েলথ গেমসে, ইভেন্ট অলিম্পিকেও চলে যেতে পারবে। আপনার শিষ্য চলে এসছে, তাকে আমরা এই আড্ডায় যুক্ত করতে চাই। ইসমাইল ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? কথা হচ্ছিল আপনার স্যারের সাথে যে আসলে আপনার উঠে আসা, প্লাস হচ্ছে যে দেশের অ্যাথলেটরা দেখা যায় যে দেশের মাটিতে যেভাবে পারফরমেন্স করে, দেশের বাইরে গেলে সেই পারফরমেন্সটা আমরা কোথাও হারিয়ে ফেলি, সেই ব্যক্তিগত যে অর্জনটা সেটা আমরা পাই না। আসলে আমরা হচ্ছে দেশের মাঠে যখন আমাদের ন্যাশনাল খেলা হয়, আমরা একটা টার্গেট থাকি যে আমাদের খেলাটা 3 মাস পরে হবে, আমরা একটা ডেটে থাকি। তো আমরা 3 মাস যাবত ট্রেনিং করি ওই খেলাটাকে টার্গেট করে। যখন আমরা বাইরের দেশে যাই তখন আমরা জানি না যে কোন কম্পিটিশন আমরা নেক্সট করব ইন্টারন্যাশনালি। তো সেই কারণে দেখা গেছে কি আমরা কম্পিটিশন করার পর একটা ছুটিতে যাই। তো ওই ছুটির মাঝখানে আসার পরে আমরা ট্রানজিশন পিরিয়ডে চলে যাই, কন্ডিশনিংয়ে চলে যাই। তার মাঝে খেলার চিঠি আসে, তো সেখানে একটা শর্ট টাইম থাকে, সেই শর্ট টাইম আসলে পারফরমেন্সটা শো করা যায় না। অ্যানাউন্স করলো যে দ্রুততম মানব মোহাম্মদ ইসমাইল, তখন সেই স্মৃতিটা আসলে এখনো মনে পড়ে কিনা? আসলে এই প্রথম স্মৃতি তো আর ভোলা যায় না। আমার ক্ষেত্রেও ভিন্ন নয়, আমার ওই স্মৃতিটাই এখনও কাজ করে যে আমি প্রথমে আইসেই 100 দ্রুততম মানব হয়েছি এবং কি রেকর্ডও করছি। তো এটা হচ্ছে আমার খেলাধুলাতে বড় পাওয়া। অ্যাথলেট কেন বা ট্র্যাকে দৌড়ানো কেন, এই জিনিসটা আসলে কবে নাগাদ আপনার মাথায় এসেছে, বা আপনার উঠে আসার গল্পটা যদি আমরা জানতাম। স্কুলের যে বার্ষিক প্রতিযোগিতা হইতো সেখানে আমি 100 মিটার লং জাম্প এগুলো করতাম। তো ওইখান থেকে যখন জেলা পর্যায়ে আন্তঃজেলা খেলা হয় সেখানে আমাকে স্কুল থেকে নিয়ে যায়। তো ওইখানেও আমি জেলাতে দ্রুততম মানব হই এবং লং জাম্পে গোল্ড পাই। ইন্টারে যখন উঠলাম তখন আমার একটা এলাকারই স্থানীয় কোচ, উনি আর কি আমাকে বললো যে ইসমাইল তুমি এখানে কেন, তোমার তো অ্যাথলেটিক্সের ন্যাশনাল টিমে থাকার কথা। তো উনি পরবর্তীতে জুনিয়র খেলা হয়েছিল 10 সালে, তখন উনি আমাকে জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে এখানে পাঠায় ন্যাশনাল জুনিয়রে। তো ওইখানে আমি লং জাম্পে সেকেন্ড হই। তো হওয়ার পরে একটা ক্যাম্প হয়, ক্যাম্প হওয়ার পরে ওই ক্যাম্পটা হয় ফরিদ খান চৌধুরী, উনি হচ্ছে ওই ক্যাম্পের কোচ ছিলেন। তো তখনই ওনার কাছে শিখা আর কি কিছুটা। তো পরে ওইখানটা আমি নেভিতে রফিক স্যার, তখন সিনিয়র ক্যাম্পও চলতেছিল, তখন স্যার ওই ক্যাম্পের কোচ ছিল সিনিয়রদের। তখন থেকে আপনাদের দুজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। লং জাম্পে গোল্ড, 100 মিটারে গোল্ড, রিলেতে গোল্ড, গ্যালারিতে ওর নামে শুরু হয়ে গেল জল্পনা কল্পনায়, আওয়াজ উঠলো যে বাংলাদেশি কার্ল লুইস। সেই কার্ল লুইস যখন তার নাম, আমিও তার নাম কার্ল লুইস দিয়ে তারপর থেকে তাকে কার্ল লুইস মনে করি। তারপরে খুব ডেডিকেটেড অ্যাথলেট সে, আমি যা করাতাম তাই সে শুনতো। এটাই আমার কাছে ভালো লাগতো যে আমি বিভিন্ন টেকনিক যখন তাকে বুঝাই সে ভালো মতো নেয়, অল্পতেই সে বুঝে নিত যে আমাকে স্যার কী বলছে। এই জন্য সে অনেক ভালো করছে। এই জন্য আমার একটা আশা পূরণ হয়েছে যে সে একাই 3টা গোল্ড পাইছে কার্ল লুইসের মতো। আমি এই জন্য তাকে কার্ল লুইস বলি ডাকে, এই জন্য তাকে বাংলাদেশি কার্ল লুইস বলে সবাই। এতক্ষণ শুনছিলাম গুরু শিষ্যের মেলবন্ধনের অনেক অজানা গল্প। এবার জানতে চাই দ্রুততম মানব এবং মানবীর অজানা অনেক তথ্য।
শিরিন আপু এবং ইসমাইল ভাই, আপনারা যেভাবে উঠে এসেছেন সেই গল্পটা শুনছিলাম, আপনাদের কোনো হার্ডেলসের কোনো গল্প আছে কিনা? আসলে একজন ছেলের ক্ষেত্রে যেরকম খুব সহজভাবে অ্যাথলেটিক্স, বিশেষ করে স্প্রিন্টার হয়ে ওঠা যায়, আমার মনে হয় যে একজন মেয়ের ক্ষেত্রে ততটা সহজ নয়। তবে খেলোয়াড় হয়ে ওঠার পেছনে ছেলে মেয়ে দুজনেরই বাধা থাকে, তবে মেয়েদের ক্ষেত্রে একটু বেশি। তো আমার ক্ষেত্রে ব্যতিক্রম কিছু ছিল না, আমার ক্ষেত্রে ঠিক একই রকমই ছিল, এবং পরিবার, আত্মীয় স্বজন কিংবা গ্রাম সমাজ সব মিলিয়ে বাধাটা আমার জন্য বেশ কঠিন ছিল। প্রথমে হচ্ছে আমার বাবা একজন কৃষক, একটা বাচ্চার যে প্রতিদিন একটা করে ডিম খাওয়ার, সেটা আমি প্রতিদিন খেতে পেরেছি কিনা আমি বলতে পারবো না, কারণ আমরা 4 বোন, একটা ডিম হয়তো বা 2 জন কিংবা 3 জন ভাগ করে খেতে হয়েছে। তো ওইখান থেকেই আসলে শুরু আমার। রাতে যখন ঘুমিয়েছি, বাসস্থান যেটা বলে আমার ঘর, তো ঘরে আমরা 4 বোন, বাবা মা সব মিলিয়ে এমন হয়েছে যে বৃষ্টি হচ্ছে, যেটা টালির ঘর, তো বৃষ্টির পানি পড়ছে, ঘুমের মধ্যে মা কোথাও বাটি, কোথাও প্লেট, কোথাও একটা বালতি দিয়ে রাখছেন এবং আমাদেরকে এক জায়গায় জড়ো করে নিয়ে বসছেন যে কখন বৃষ্টি থামবে আবার আমরা ঘুমাবো। তো এরকমভাবে আসলে একদম ছোটোবেলাটা কেটেছে, এবং আমার তখন থেকে মনে হতো যে আসলে এটাই কি আমার জীবন হওয়া উচিত, মানে এভাবেই কি থাকা উচিত, নাকি এটা থেকে আসলে বের হওয়ার কোনো উপায় আছে। তো মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছি, এটার গণ্ডিটা কি বের হতে আমি পারবো কি পারবো না, এটার জন্য আমার কি করা উচিত। তো যখন দেখলাম যে আমি স্কুলে ফার্স্ট হচ্ছি, মাধ্যমিকে ফার্স্ট হচ্ছি, বিকেএসপির সন্ধান পেলাম, সেখানে গিয়ে ট্রায়ালে ফার্স্ট হয়েছি, ভালো করেছি, সেখানে আমাকে ভর্তি করানো হচ্ছে, সব মিলিয়ে এই যে আস্তে 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 আমি আমার রাস্তাটা আসলে আল্লাহর অশেষ রহমতে, এবং বিকেএসপিতে যখন আমি ভর্তি হয়েছি, আমার কোচ আব্দুল্লাহিল কাফি স্যারের আন্ডারে আমি ট্রেনিং করেছি, এবং ডে বাই ডে আমি দ্রুততম বালিকা, দ্রুততম কিশোরী, দ্রুততম মানবী হওয়ার গৌরব অর্জন করি, এবং আন্তর্জাতিক পর্যায়েও আমি সাব 3rd মেডেলিস্ট আমি হতে পেরেছি। রিও অলিম্পিকে আমি খেলেছি, এবং 10 থেকে 20টি হবে আন্তর্জাতিক টুর্নামেন্টে আমি অংশগ্রহণ করেছি। আমরা সবসময় মানে ভেবেই থাকি আসলে যে নারীদের ক্ষেত্রে অনেক বাধা বিপত্তি থাকে, ছেলেদের ক্ষেত্রে ততটা থাকে না, কিন্তু আসলে কি আপনার ক্ষেত্রে ততটা সত্যি কিনা? ছেলে মেয়ে দুইজনের ক্ষেত্রেই বাধা থাকে, বিশেষ করে অ্যাথলেটিক্সে। আমাদের বাংলাদেশে অ্যাথলেটিক্স কালচার নেই। মানুষ যারা সিভিল অ্যাথলেট আছে ওরা জানে না, বা নতুন একজন উঠে আসবে সেও জানে না যে অ্যাথলেটিক্স খেলাটা কী। তো ওই ক্ষেত্রে দেখা গেছে আমাদের যে জেলা পর্যায়ে বলেন, স্কুল পর্যায়ে বলেন, যে আমাদের তো ন্যাশনাল স্ট্যান্ডার্ড কোচ নাই সেখানে, তো ওরা তো ওই ট্রেনিংটা পাচ্ছে না, যে কারণে আমরা বাংলাদেশে যে স্প্রিন্টার বলেন বা অ্যাথলেট বলেন উঠে আসা খুবই কষ্টকর। যারা হচ্ছে আর্মি নেভি বাহিনীতে আছে তারাই সেই ফেসিলিটিটা পাচ্ছে, যে আপনার ট্রেনিং করার ফেসিলিটি পাচ্ছে, ইকুইপমেন্টসগুলো পাচ্ছে। তো ওইখান দেখা গেছে কি আর্মি নেভি বা বাহিনী সার্ভিসেস টিমগুলো ব্যতীত আপনার অ্যাথলেট উঠে আসতেছে না। তো বাইরের অ্যাথলেটরাও অনেক সার্ভাইভাল করে, ওরাও অনেক কষ্ট করে উঠে আসার জন্য। ওরা ফাইন্যান্সিয়ালভাবে বলেন, ফুড বলেন, সঠিক দিক নির্দেশনা বলেন, সব কিছু দিক দিয়েই সেটা আমার ক্ষেত্রে হয়েছে। আমি যখন স্কুল পর্যায়ে খেলছি, জেলা পর্যায়ে খেলছি, আমি জানতামই না অ্যাথলেটিক্সে যে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয়। আপনি যে সমস্যাগুলোর কথা বলছিলেন ইসমাইল ভাই, সেই সঙ্গে তো দেখা যায় যে জেলাগুলোতে অ্যাথলেটরা ফ্রি ট্র্যাকটা পায় না তাদের প্রস্তুতির জন্য। দেখা যায় যে ফুটবলার বা ক্রিকেটাররা তাদের প্র্যাকটিসের জন্য যে মাঠ পায়, সেই সুবিধাটা থেকে অ্যাথলেটরা বঞ্চিত থাকেন। বাংলাদেশে এখন জেলা পর্যায়ে বলেন, বিভাগীয় পর্যায়ে বলেন, এখন অ্যাথলেটিক্সের প্রচলনটা হয়েছে বিভিন্ন, মানে যারা সিনিয়র প্লেয়ার ছিল তারা রিটায়ার্ড করে এখন এলাকায় আছে। আমি বলবো যে তাদের কাছে পরামর্শ নিতে, তাদের কাছ থেকে ট্রেনিং নিতে, এবং কি যারা সিনিয়র প্লেয়ার ছিল এখন বাসায় আছে রিটায়ার্ডে, নিজ উদ্যোগে ওনারা যদি অ্যাথলেট নিয়ে কোচিং করায়, অ্যাথলেটকে ট্রেনিং করায়, তাহলে ইনশাল্লাহ জেলা পর্যায় থেকে অ্যাথলেট উঠে আসবে। এইবার কি দেশের থেকে দেশের বাইরে গিয়ে আসলে এককভাবে নিজেদের সর্বোচ্চ শিরোপা বা পদক জেতার আসলে কতটুকু আপনারা আশাবাদী? সাফ যেটা চ্যাম্পিয়নশিপ সেখানে এবং সাব গেমস, এই দুটোতে আমার যেটা 3rd মেডেল সেটা রয়েছে। এটা স্বর্ণ পদক করার জন্য যে পরিশ্রম করা দরকার, আদার্স যে ফ্যাসিলিটিগুলো রয়েছে সেগুলো যদি সম্পূর্ণ করা যায়, সব দিক থেকে পারফরমেন্সের জন্য ট্রেনিং একটা পার্ট, ফুড একটা পার্ট, ফুড সাপ্লিমেন্ট একটা পার্ট, ফিজিও একটা পার্ট, ডক্টর একটা পার্ট, কোচ একটা পার্ট, আদার্স অনেক কিছু আছে, যেরকম আপনার রিকভারি একটা পার্ট, মানে সব পার্টগুলো মিলে যদি আপনি ফুলফিল করতে পারেন, দেন আপনি আশা করতে পারেন বেস্ট পারফরমেন্সের। তবে সব কিছু ফুলফিল হলে ইনশাল্লাহ আমি
আশাবাদী যে ইনশাল্লাহ নেক্সট যে সাব গেমস হবে, সাব চ্যাম্পিয়নশিপ হবে, সেখানে আশানুরূপ আমরা চেষ্টা করতে পারি এবং আমরা ভাবছি যে ইনশাল্লাহ ভালো কিছু হবে। ইসমাইল ভাই, আপনিও কি শিরিন আপুর মতো সাফের পদক দেখেন কিনা, নাকি আপনিও এর থেকেও বেশি অলিম্পিকে আসলে নিজের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবেন? আসলে আপাতত সামনে আমাদের সাফ অ্যাথলেটিক্স আর হচ্ছে সাব গেমস আছে, তো আমাদের টার্গেটটা আপাতত সাফ অ্যাথলেটিক্স আর সাব গেমস নেই। তা আমার হচ্ছে সাব গেমসে হচ্ছে মূল টার্গেট। তা আমি গত সাব গেমসে 100 মিটারে 4 নাম্বার হয়েছিলাম। তা আমি যেই টাইমে দৌড়াইছি এখন আমার সেই টাইম থেকে আমি বেটার। তা আমি এখন একটা দীর্ঘমেয়াদী ট্রেনিংয়ের পরিকল্পনা আছে। তা আমি ওই দীর্ঘমেয়াদী ট্রেনিং করার পরে আমি যদি ওই সাব গেমস পর্যন্ত সুস্থ থাকি ইনশাল্লাহ, তা আমার টার্গেট থাকবে যে আমি 100 মিটারে ব্যক্তিগত সিলভার অথবা ব্রোঞ্জের পিক করার। তো বাকিটা যদি আল্লাহ সব কিছু সুস্থ রাখে ইনশাল্লাহ ওইটাই টার্গেট আছে।